2026 সালের ফেব্রুয়ারি মাস, রাস্তায় রাস্তায় লম্বা লম্বা লাইন। হাজার হাজার তরুণ তরুণী দাঁড়িয়ে আছেন, কেউ হাতে বিএ সার্টিফিকেট, কেউ এমএসসি সার্টিফিকেট। তারা কিসের জন্য লাইনে দাঁড়িয়ে আছেন? কর্মসংস্থানের দিশাও কোনো কিছু নেই, তাই বাধ্য হয়েই ভাতা নিতে হচ্ছে। কর্মসংস্থান হোক এটাই চাইছি। তবে তো নিয়োগ তো হচ্ছে না, যার ফলে বেকার হয়েই আছে। আমরা মাস্টার্স করেছি সোশ্যোলজিতে, খারাপ তো লাগবেই। পরিস্থিতি বাধ্য করেছে এই লাইনে দাঁড়াতে। না, এটা কোনো সিনেমা চিত্র নয়, এটা যুবসাথী প্রকল্পের বাস্তব চিত্র। না বাইরে থাকে, এবার ও বেকার ছেলে বসে আছে, দুটো পয়সার জন্য বাইরে গিয়েছে। এবার জানতে পেরেছে, বলছে মা তুমি জন্য ওই ফিল আপ করে ফর্মটার জন্য ফিল আপ করে জমা দিও। এর থেকে দুঃখ আর কি বলবে, 1,500 টাকার জন্য কেউ বলে। এবং মাত্র এক সপ্তাহের মধ্যে জমা পড়েছে 50 লক্ষেরও বেশি আবেদনপত্র। 50 লক্ষ। এটা কেবলমাত্র সরকারি প্রকল্পের সাফল্যের গল্প না, এটা একটা রাজ্যের ব্যর্থতার দলিল। এই ভিডিওতে আজ আমরা জানবো কেন এই অবস্থা, কারা কারা এই অবস্থার জন্য দায়ী এবং কি করলে এই অবস্থার সমাপ্তি ঘটবে। চলুন প্রথমে সংখ্যাগুলো দেখা যাক। সরকারি PLFS ডেটা অনুযায়ী পশ্চিমবঙ্গে বেকারত্বের হার 3.6%। সরকার বলছে সব ঠিকঠাক, কিন্তু একটু গভীরে গেলে ছবিটা বদলে যায়। কারণ এই পরিসংখ্যানে আন্ডার এমপ্লয়মেন্ট ধরা পড়ে না। অর্থাৎ যে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আজ টিউশন পড়াচ্ছেন বা যে MBA হোল্ডার ফুড ডেলিভারি করছেন, তারা এই হিসাবে কর্মরত। পশ্চিমবঙ্গের জনসংখ্যা সারা ভারতের প্রায় 8%, কিন্তু দেশের মোট শিল্প কর্মসংস্থানে অবদান মাত্র 4%। অর্থাৎ এই রাজ্য তার জনসংখ্যার তুলনায় অর্ধেক চাকরিও তৈরি করতে পারছে না। এবার চলুন দেখা যাক বড় কারণটা। সালটা 1961। পশ্চিমবঙ্গ তো ভারতের সবচেয়ে বেশি শিল্পোন্নত রাজ্য। মাথাপিছু আয়ে এই রাজ্য মহারাষ্ট্রকেও পিছনে ফেলে দিয়েছিল। কলকাতা ছিল তখন ভারতের অর্থনৈতিক রাজধানী। উনিশশো 50 থেকে 60-এর দশক কেন্দ্রীয় সরকারের ফ্রেইট ইকুয়ালাইজেশন পলিসি বাংলার শিল্পের মেরুদণ্ড ভেঙে দিল। 1952 সালে ভারত সরকার সারা দেশের মধ্যে শিল্পকে সমানভাবে গড়ে তোলার উদ্দেশ্যে এই নীতি চালু করেন। এই নীতিতে ছিল খনিজ সম্পদ বা কাঁচামাল পরিবহনের খরচ সারা দেশে সমান হবে। অর্থাৎ যে খনিজ সম্পদ ঝাড়খণ্ডে যে দামে পাওয়া যাবে, সেটা চেন্নাই, গুজরাট বা মুম্বাইয়ে সেই একই দামে পাওয়া যাবে এবং এর জন্য সরকার পরিবহনের খরচের উপরে সাবসিডি দেবেন। 1970 থেকে 80-র দশক বামফ্রন্ট আমলে শ্রমিক আন্দোলন তীব্র হলো। কারখানার পর কারখানা বন্ধ হতে শুরু করলো। বিনিয়োগকারীরা মহারাষ্ট্র এবং গুজরাটের দিকে চলে গেলেন। 2006-7 সাল সিঙ্গুরে টাটার ন্যানো কারখানা, লক্ষ লক্ষ শ্রমিকের স্বপ্ন। রাজনৈতিক আন্দোলনের কারণে টাটা গুজরাটে চলে গেল। এবং সারা দেশের শিল্পপতিদের কাছে বার্তা পৌঁছে গেল যে বাংলায় বিনিয়োগ করবেন না। মার্চ 2025 রাজ্য সরকার শিল্পে দেওয়া ইনসেন্টিভ প্রকল্পগুলো পূর্ব প্রভাবের কারণে বন্ধ করে দিল। সেই অর্থ কল্যাণ প্রকল্পে সরিয়ে নেওয়া হলো এবং অর্থনীতিবিদরা বললেন শিল্পের মৃত্যু। আমি যদি এখন আপনাকে একটা প্রশ্ন করি যে বাংলার স্কুল কলেজগুলো আসলে কি ছাত্রছাত্রীদের কর্মযোগ্য বানাচ্ছে নাকি শুধু ডিগ্রি দিচ্ছে? বাজার চাইছে AI, মেশিন লার্নিং, ডেটা সায়েন্স, অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং, এইসব বিষয়ে দক্ষ মানুষ। আর বিশ্ববিদ্যালয় থেকে বের হচ্ছেন BA, BCom, BSc ডিগ্রিধারী, যারা এই দক্ষতাগুলি কোনোদিনই শেখেননি। এটাকেই বলে স্কিল মিসম্যাচ। ডিগ্রি আছে কিন্তু দক্ষতা নেই। একটু ভাবুন, বাংলার বাইরে ব্যাঙ্গালোর, পুনেতে এইসব জায়গায় সেই একই ছেলেমেয়েরা ভালো ভালো চাকরি পাচ্ছে। তাহলে সমস্যাটা কি তাদের মধ্যে নাকি সিস্টেমে? যুব সমাজের একটা বড় অংশ শুধুমাত্র সরকারি চাকরির পিছনেই ছুটছে। WBCS, SSC, টেট, পুলিশ, প্রতিটি পরীক্ষায় লক্ষ লক্ষ আবেদনকারী, কিন্তু সিট মাত্র কয়েক হাজার। প্রতিযোগিতা এতটাই তীব্র যে 5 থেকে 7 বছর চেষ্টা করার পরেও অনেকে ব্যর্থ হন। এই অপেক্ষার সংস্কৃতি যুব সমাজের মাথাকে ধীরে ধীরে ধ্বংস করে দিচ্ছে।
যে তরুণ সরকারি চাকরির স্বপ্ন দেখতে দেখতে 30 বছর পার করে দিলেন, সে কি আর স্টার্ট আপ করার স্বপ্ন দেখতে সাহস পাবেন? এবার আসি এমন এক অধ্যায় যেটা শুনলে আপনার রাগ প্লাস কষ্ট দুটোই হবে। 2016 সালে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন WBSSC রাজ্যের স্কুলগুলোতে শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা নিল। হাজার হাজার যোগ্য প্রার্থী পরীক্ষা দিলেন, স্বপ্ন দেখলেন একটি সুরক্ষিত জীবন। কিন্তু পর্দার পিছনে কি হচ্ছিল? সিবিআই তদন্তে বেরিয়ে এলো OMR সিট কারচুপি হয়েছে। কিভাবে OMR শিটে কারচুপি করা হচ্ছে? এই হচ্ছে OMR শিট, যার মধ্যে 4টির মধ্যে যে কোনো একটি অপশন আপনাকে ব্লক করতে হবে। কিন্তু এই OMR শিটে কারচুপি কিভাবে হতো? যারা যোগ্য তারা হয়তো যে কোনো একটিতে তিনি দাগ দিলেন, আর মূল্যায়নকারী তারা বাকি 3টিতে দাগ দিয়ে দিতেন। অর্থাৎ 4টিতে যদি দাগ দেওয়া হয় তাহলে তো সেই উত্তরটি বাতিল হয়ে যাবে। কম নম্বর পাওয়া প্রার্থীদের নম্বর বাড়িয়ে দেওয়া হয়েছে, যারা পরীক্ষায় দেননি তারাও চাকরি পেয়েছেন। শুধু রোল নাম্বার, ভেনু কোড, বুকলেটের সিরিয়াল নাম্বার, সাবজেক্ট কোড গোল করা আছে, কিন্তু অদ্ভুতভাবে উত্তরপত্র পুরোটাই ফাঁকা। প্রতিটি চাকরির জন্য 5 থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত ঘুষ নেওয়া হয়েছে। 2025 সালের 3 এপ্রিল সুপ্রিম কোর্ট বিচার দিল 25,753 জন শিক্ষক ও কর্মী নিয়োগ বাতিল। এদের মধ্যে অনেকে কেউ 10 বছর ধরে চাকরি করছিলেন, কারোর হোম লোন চলছিল, আবার কেউ বোনের বিয়ে দিয়েছিলেন। এক ধাক্কায় সব শেষ। এবার ভাবুন আমাদের কথা। 2010-11 সালে রাজ্যের মোট ঋণ ছিল 1,10,000 কোটি টাকা। 2026 সালের মার্চ মাসে সেটা গিয়ে দাঁড়াবে 7,06,000 কোটির বেশি টাকা। মাত্র 15 বছরে প্রায় 3.5 গুণ ঋণ বেড়ে গেছে। 16তম অর্থ কমিশন পশ্চিমবঙ্গকে চিহ্নিত করেছেন ভারতের অন্যতম ঋণগ্রস্ত রাজ্যগুলির একটি হিসাবে। লক্ষ্মীর ভাণ্ডার, তপশিলি বন্ধু, কৃষক বন্ধু, এই প্রকল্পগুলো সাধারণ মানুষকে তাৎক্ষণিকভাবে সাহায্য করছে ঠিকই, কিন্তু PRS ইন্ডিয়া রিপোর্ট বলছেন পশ্চিমবঙ্গ তার মূলধনী ব্যয়ের বাজেটের গড়ে 33% কম খরচ করছে। শিল্প, অবকাঠামো, কর্মসংস্থান, এই খাতগুলো অবহেলিত। এবার আসি এমন একটা বিষয় নিয়ে যেটা নিয়ে কথা বলতেই হয়, মেধা পলায়ন। পশ্চিমবঙ্গের মেধাবীরা যারা IIT, AIIMS, NIT-তে ভর্তি হচ্ছেন, তারা পাশ করার পর বাংলায় আর ফিরছেন না। ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, মুম্বাই, পুনে, এই শহরগুলিতে বাঙালি প্রফেশনের অভাব নেই এবং তারা ভালোও আছেন, কিন্তু তাদের মেধা, তাদের অবদান, তাদের ট্যাক্স পশ্চিমবঙ্গের অর্থনীতিতে আসছে না। কিন্তু এই মেধা পলায়ন বন্ধ করতে গেলে কি দরকার? ভালো চাকরির দরকার, আর এই ভালো চাকরির সুযোগের জন্য দরকার শিল্প। কিন্তু এই চক্রটাই বাংলার সবচেয়ে বড় সমস্যা। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই সমস্যার জন্য দায়ী কে? আপনি যদি সহজ উত্তর খুঁজে নেন তাহলে ভুল হবে, কারণ এই সমস্যার শিকড় অনেক গভীরে। ব্রিটিশ আমল থেকেই বাংলার শিল্প পতনের শুরু হয়েছিল। ঢাকার মসলিন, মুর্শিদাবাদের রেশম ইচ্ছাকৃতভাবে ধ্বংস করা হয়েছিল। স্বাধীনতার পর কেন্দ্রের ফ্রেট ইকুইলাইজেশন নীতি বাংলার শিল্পকে চাপে ফেলল। তারপর এলো 34 বছরের বাম শাসন, যেখানে শ্রমিক আন্দোলনের নামে শিল্পকে তাড়িয়ে দেওয়া হলো। এরপর এলো TMCর আমল, সিঙ্গুর থেকে শুরু করে SSC কেলেঙ্কারি, বিনিয়োগকারীদের আস্থা আর ফিরল না। দোষ এক জায়গায় নেই, কিন্তু সমাধানের দায়িত্ব আমাদের সবার। তাহলে ঠিক কি করলে এই সমস্যার সমাধান হতে পারে? ফার্স্ট পয়েন্ট, শিল্পনীতিকে রাজনীতি থেকে দূরে রাখুন। বিনিয়োগকারীরা স্থিরতা চান। আজ রাজনৈতিক কারণে অনুমতি, কাল রাজনৈতিক কারণে চলে যেতে বলা হবে। এমন করলে কোনো বিনিয়োগকারীরা এখানে আসবেন না। সেকেন্ড পয়েন্ট, শিক্ষাকে বাজারমুখী করুন। IITর মডেল শুধুমাত্র IITতেই কেন? কোডিং, ডিজিটাল মার্কেটিং, রিনিউয়েবল এনার্জি, রাজ্যের কলেজগুলোতে ইন্ডাস্ট্রি লিঙ্ক কারিকুলাম দরকার। থার্ড পয়েন্ট হলো স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া। SSC কেলেঙ্কারির পর মানুষের বিশ্বাস ভেঙে গেছে, যেটা ঘটে গেছে, কিন্তু পরবর্তী পদক্ষেপে সরকারকে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ রাখতে হবে। ফোর্থ পয়েন্ট হলো MSME ও উদ্যোক্তা সংস্কৃতি।
চামড়া শিল্প, হ্যান্ডলুম, খাদ্য প্রক্রিয়াকরণ, এই শিল্পগুলোকে আধুনিকরণ করে বাংলায় আনলে লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকা বাড়বে। যে মানুষটা আজ যুবসাথীর লাইনে দাঁড়িয়ে আছেন, তিনি কিন্তু দান চাননি, তিনি চাকরি চেয়েছিলেন। পশ্চিমবঙ্গ রবীন্দ্রনাথ ঠাকুরের রাজ্য, সত্যেন বোস, জগদীশচন্দ্র বসুর রাজ্য। এখানে মেধার অভাব নেই, অভাব শুধু সুযোগের।